চিন্তা করো কি হয় যখন একটি স্ত্রী যে পৃথিবীর চোখে অসহায় এবং একা হঠাৎ তার সেই কোটিপটি স্বামীর সামনে এসে পড়ে যে তাকে বছর আগে এক মুহূর্তে পর করে দিয়েছিল। কি সে ঘৃণা করে মুখ ফিরিয়ে নেবে, নাকি ভাগ্য তাদের আরেকটা সুযোগ দেবে? চলো শুনি নেহা এবং অর্ণবের এই কাহিনী, যা একটা ধুলো ভরা রাস্তার ধারে বানানো ঢাবা থেকে শুরু হয়েছিল। দিল্লি জয়পুর হাইওয়েতে গাড়ির শব্দ কখনো থামে না। দিন হোক বা রাত, এখানে জীবন গতিতে ছুটে চলে। এই ছুটে চলা জীবনের মাঝে একটা পুরনো, একটু ভাঙাচুরা শিভবন ছিল, যার ওপর মোটা অক্ষরে লেখা ছিল শের পাঞ্জাব ঢাবা। এই ঢাবার পরিচয় এখানকার সুস্বাদু খাবার এবং উষ্ণতায় ভরা পরিবেশের কারণে ছিল, এবং এই পরিবেশকে জীবন্ত রাখত নেহা। নেহার বয়স ৩০-এর কাছাকাছি হবে, কিন্তু তার চোখে দায়িত্বের ভার তাকে বয়সের থেকে অনেক বেশি পরিপক্ক দেখাত। তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, একটা এমন শান্তি যা হয়তো অনেক কিছু হারানোর পরই মানুষকে নসিব হয়। গত ৫ বছর ধরেই ঢাবাই তার পৃথিবী ছিল। সে সকালে সূর্য ওঠার আগে উঠত, তার ৭ বছরের ছেলে হিতেশকে প্রস্তুত করত এবং তারপর ঢাবার কাজে লেগে পড়ত। গ্রাহকদের খাবার পরিবেশন করা, টেবিল সাফ করা, হিসেব নিকাশে সাহায্য করা, সে প্রত্যেক কাজ পুরো মনোযোগ দিয়ে করত। ঢাবার মালিক বলবিন্দর সিং তাকে নিজের মেয়ের মতো মানত এবং হিতেশকে নিজের নাতির মতো। এক দুপুর যখন সূর্য আগুন উগুল ছিল এবং রাস্তায় ট্রাফিক কিছু কম ছিল, একটা চকচকে কালো মার্সিডিজ ঢাবার সামনে এসে দাঁড়াল। গাড়ির ইঞ্জিন কিছু অদ্ভুত আওয়াজ করে শান্ত হয়ে গেল। গাড়ি থেকে একটা লম্বা কদের চমৎকার স্যুট পরা যুবক নামল। তার মুখে অসুবিধা এবং হালকা বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। এই আর্নাব মেহলা ছিল দেশের সবচেয়ে বড় টেক্সটাইল সাম্রাজ্যের মধ্যে একটার মালিক। তার পৃথিবী কাঁচের ভবন, কোটি কোটি টাকার ডিল এবং বিলাসবহুল পার্টি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। একটা রাস্তার ধারের ঢাবায় থামা তার কাছে কোনো খারাপ স্বপ্নের মতো ছিল। সে তার ড্রাইভারকে গাড়ি ঠিক করার ব্যবস্থা করতে বলল এবং নিজে পিপাসা মেটানোর জন্য অনিচ্ছায় ঢাবার দিকে এগোল। ভিতরের পরিবেশ বাইরের পৃথিবী থেকে একেবারে আলাদা ছিল। মশলার গন্ধ, তন্দুরের সুন্দর সুবাস এবং লোকেদের হালকা ফুলকা কথাবার্তা। অর্ণব একটা কোণের খালি টেবিল বেছে নিল এবং পানির বোতলের জন্য আওয়াজ দিল। তখনই একটা মহিলা হাতে পানির জগ এবং গ্লাস নিয়ে তার টেবিলের দিকে এগোল। তার মাথা ওড়নায় ঢাকা ছিল এবং চোখ নিচু ছিল। সে যেই মেঝে গ্লাস রাখল, অর্ণবের চোখ তার হাতে পড়ল। একটা পুরনো রূপার কঙ্কন, যার ওপর একটা ছোট ময়ূর বানানো ছিল। অর্ণবের হৃদয় যেন এক মুহূর্তের জন্য ধরকানো ভুলে গেল। এই কঙ্কন, এই কঙ্কন তো সে নিজেই নেহাকে তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল। সে কাঁপা চোখে সেই মহিলার মুখ দেখল, যে এখন অন্য টেবিল সাফ করার জন্য ঘুরছিল। ওড়না একটু সরে গেল এবং অর্ণবের সামনে সেই মুখ ছিল যাকে সে গত ৭ বছর ধরে প্রত্যেক রাতে তার স্বপ্নে দেখত এবং প্রত্যেক সকালে বাস্তবে না পেয়ে কষ্ট পেত। তার নেহা, সেই চোখ, সেই নিষ্পাপতা, শুধু এখন তাদের ওপর সময় এবং সংগ্রামের একটা গভীর স্তর চড়ে গিয়েছিল। অর্ণব তার জায়গায় যেন জমে গেল। তার কানে শব্দ থেমে গেল। ঢাবার পরিবেশ ঝাপসা হয়ে গেল। তাকে শুধু নেহা দেখা যাচ্ছিল, যে গ্রাহকদের ডালরুটি পরিবেশন করছিল। তার মনে অতীত কোনো ফিল্মের মতো ঘুরতে লাগল। ৮ বছর আগে অর্ণব এবং নেহার বিবাহ কোনো পরীর কাহিনীর থেকে কম ছিল না। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে নেহা তার সরলতা এবং সংস্কার দিয়ে মেহেরা পরিবারের বউ হয়েছিল। অর্ণব তাকে অসীম ভালোবাসত, কিন্তু তার সৎ মা মালিনীকে এই সম্পর্ক কখনো মেনে নেয়নি। মালিনী একটা ধূর্ত এবং লোভী মহিলা ছিল, যে মেহেরা সাম্রাজ্যের ওপর পুরো নিয়ন্ত্রণ চাইত। সে ধীরে ধীরে অর্ণবের কানে বিষ ঢালতে শুরু করল। সে নেহার চরিত্রে মিথ্যে অভিযোগ লাগালো, তার ছোট ছোট কথার ভুল অর্থ বার করে অর্ণবকে উত্তেজিত করল, এবং একদিন সেই ঘটল যা মালিনী চাইত। একটা বড় ভুল বোঝাবুঝির পর অর্ণব রাগ এবং সন্দেহে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সেই রাতে বাড়িতে একটা ভয়ানক ঝড় এলো। অর্ণব নেহার ওপর এমন অভিযোগ লাগালো যা নেহা কখনো চিন্তাও করেনি। নেহা কাঁদতে থাকল, তার নির্দোষতার শপথ খেয়ে যেত। কিন্তু অর্ণব একটা শোনেনি। সে বলল, আমাকে তোমার মুখও দেখতে চায় না, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। সেই এক মুহূর্তে অর্ণব তার পৃথিবী নিজের হাতে ধ্বংস করে দিয়েছিল। সেই সময় নেহা ২ মাসের গর্ভবতী ছিল, একটা এমন সত্য যা সে অর্ণবকে বলতে চলেছিল, কিন্তু তাকে সুযোগই দেয়নি। স্বাভিমানী নেহা তার গর্ভে পালিত শিশুর খাটিরে চুপচাপ সেই বাড়ি ছেড়ে দিয়েছিল, কাউকে না বলে যে সে কোথায় যাচ্ছে। আজ ৭ বছর পর অর্ণব তার চোখে বিশ্বাস করতে পারছিল না। তার নেহা যে প্রাসাদে থাকার জন্য তৈরি ছিল, সে একটা ঢাবায় কাজ করছে। তার হৃদয়ে অপরাধবোধ, অনুতাপ এবং কষ্টের একটা সমুদ্র উথলে উঠছিল। তাকে তার সেই দিনের মূর্খতার ওপর এত ঘৃণা হচ্ছিল, যতটা হয়তো পৃথিবীতে অন্য কোনো জিনিসের ওপর হয়নি। তখনই ঢাবার ভেতর থেকে একটা শিশু দৌড়ে এলো এবং নেহার অন্যায় জড়িয়ে গেল। মা, খিদে লেগেছে, সে নিষ্পাপতায় বলল। নেহা হাসল।
তার মুখে এক মুহূর্তের জন্য সব ক্লান্তি অদৃশ্য হয়ে গেল। সে শিশুর গাল স্পর্শ করল এবং তাকে নিজের হাতে একটা রুটি খাওয়াতে লাগল। অর্ণব সেই শিশুকে দেখল। তার চোখ, তার হাসি, তার মুখের প্রত্যেক নকশা, সেটা অর্ণবের শৈশব ছিল। একটা অজানা অনুভূতি অর্ণবের হৃদয়কে আঁকড়ে ধরল। এটা এটা তার ছেলে ছিল, তার নিজের রক্ত, যে ছেলের অস্তিত্ব থেকে সে আজ পর্যন্ত অজান ছিল। সে তার চোখের সামনে ছিল। অর্ণব কিছু বলতে চাইত, নেহার দিকে এগোতে চাইত, তাকে বলতে চাইত যে সে কত লজ্জিত, কিন্তু তার পা মাটিতে গেঁথে গিয়েছিল। সে কোন অধিকারে তার সামনে যায়? তখনই সে নেহাকে ঢাবার মালিকের সাথে ধীরে আওয়াজে কথা বলতে শুনল। মালিক, ডাক্তার বলেছে যে হিতেশের হৃদয়ের অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, এতে ৫ লক্ষ টাকা খরচ হবে। আমি কোথা থেকে আনব যে এত টাকা? তার আওয়াজে অসহায়ত্ব এবং ভয়ের একটা এমন সমুদ্র ছিল যা অর্ণবের হৃদয়কে ছিঁড়ে দিয়েছিল। অর্ণবের হৃদয় বসে গেল। এটা শুধু একটা সাক্ষাৎ ছিল না, এটা একটা বাবার দায়িত্বের ডাক ছিল। তার ছেলে অসুস্থ ছিল এবং তার টাকার প্রয়োজন ছিল। টাকা, যা অর্ণবের কাছে কাগজের টুকরোর থেকে বেশি কিছু নয়, কিন্তু নেহার কাছে তার ছেলের জীবন ছিল। কিন্তু সে নেহার মুখোমুখি কিভাবে হয়? সে তাকে কিভাবে বলে যে সে ফিরে এসেছে? এবং এর থেকেও বড় প্রশ্ন, কি নেহা তাকে কখনো ক্ষমা করবে? সেই রাতে অর্ণব একটা সিদ্ধান্ত নিল, একটা এমন সিদ্ধান্ত যা তাদের সবার জীবন চিরকালের জন্য বদলে দেবে। রাতের অন্ধকারে যখন ঢাবার শেষ আলোও নিভে গেল, অর্ণব তার মার্সিডিজে বসে রইল। হাইওয়ের শব্দ এখন একটা ধীরে গুনগুনানিতে বদলে গিয়েছিল, কিন্তু তার ভিতরের ঝড় বাড়তে থাকল। হিতেশের নিষ্পাপ মুখ, নেহার ক্লান্ত চোখ এবং তার অসহায়ত্ব ভরা আওয়াজ, এই সব মিলে অর্ণবের বিবেকে হাতুড়ির মতো আঘাত করছিল। সে জানত যে যদি সে সকালে অর্ণব মেহেরা হয়ে নেহার সামনে যায় এবং তার পায়ে তার সব ধন রাখে, তাহলে সেই স্বাভিমানী মহিলা তাকে এক মুহূর্তে প্রত্যাখ্যান করবে। তার জখম এত গভীর ছিল যে টাকার মলম তাদের ভরাতে পারে না, বরং আরও খোঁচা দেয়। তাকে নেহার সাহায্য করতে হবে, কিন্তু তার চোখে না এসে। তাকে তার ছেলের কাছে থাকতে হবে, কিন্তু একটা বাবার অধিকার থেকে না। একটা অজানার মতো তার মনে একটা পরিকল্পনা আকার নিতে শুরু করল। একটা এমন পরিকল্পনা যা হয়তো পাগলামি ছিল, কিন্তু তার কাছে এর ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। পরের সকালে দিল্লির সবচেয়ে দামি শোরুম থেকে কেনা স্যুট এবং ইটালিয়ান জুতোর জায়গায় অর্ণব একটা সাধারণ প্যান্ট শার্ট পরে নিল। সে তার দাড়ি একটু বাড়ানো এবং অগোছালো ছেড়ে দিল এবং তার চুলে তেল লাগিয়ে তাদের চেপে রাখল। দেখল তখন অর্ণব মেহরা কোথাও হারিয়ে গিয়েছিল এবং তার জায়গায় একটা সাধারণ ক্লান্ত শালীলোক দাঁড়িয়েছিল, যার চোখে ভবিষ্যতের চিন্তা ছিল। সে তার নাম অনুপ রাখল। 2 দিন পর সে সেই ঢাবায় ফিরে এলো, কিন্তু এবার একটা চকচকে গাড়িতে না, বরং পায়ে হেঁটে সে ঢাবার মালিক বলবিন্দর সিংয়ের সাথে দেখা করল। সর্দারজি, আমার নাম অনুপ, আমি কাজের খোঁজে আছি। যে কোনো কাজ চলবে, বাসন সাফ করা, টেবিল সাফ করা, শুধু দুবেলার খাবার এবং মাথা গোজার জায়গা মিলে যাক। তার আওয়াজে একটা কৃত্রিম কিন্তু কার্যকর কষ্ট ছিল, যা দেখে যে কোনো লোকের হৃদয় গলে যায়। বলবিন্দর সিং একটা পরোক্ষকারী মানুষ ছিল। তারা অনুপের চোখে তাকালো। তাদের সেখানে একটা অদ্ভুত সততা এবং কিছু করে দেখানোর ছটফটানি দেখা গেল। ঢাবায় তো আরেকটা লোকের প্রয়োজন ছিল। তারা সম্মতি দিল। ঠিক আছে পুত্তর, কাল থেকে কাজে এসো। পিছনে গুদামের কাছে একটা ছোটসি কুঠুরি আছে, সেখানে থেকো। অর্ণবজি এখন অনুপ হয়ে গিয়েছিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেল। যখন নেহা ঢাবায় একটা নতুন কর্মচারী দেখল, তখন সে বেশি মনোযোগ দেয়নি। তার পৃথিবীতে লোক আসা যাওয়া চলতে থাকে, সে তার কাজে লেগে রইল। কিন্তু অনুপের চোখ প্রত্যেক মুহূর্তে তাকে এবং হিতেশকে খুঁজে বেড়াত। সে দূর থেকে দেখত যে কিভাবে নেহা প্রত্যেক গ্রাহকের সাথে নম্রতায় কথা বলে, কিভাবে সে হিতেশকে কাজের মাঝে মাঝে ভালোবাসায় আদর করে। সে দেখত যে কিভাবে হিতেশ ঢাবার একটা কোণে বসে তার বইয়ে হারিয়ে যায় এবং কখনো কখনো তার ছোটসি পৃথিবীতে একা খেলে। এসব দেখে অর্ণবের হৃদয় কষ্ট পায়। এটা সেই জীবন নয় যা সে তার ছেলের জন্য চিন্তা করেছিল। অনুপ ধীরে ধীরে ঢাবার কাজে নিজেকে গড়ে নিল। সে ভারী বস্তা তুলত, সবজি কাটত এবং গ্রাহক চলে যাওয়ার পর দেরি রাত পর্যন্ত সাফাই করত। নেহা দেখত যে এই নতুন লোকটা খুব পরিশ্রমী এবং চুপচাপ থাকার। সে কারো সাথে বেশি কথা বলে না, শুধু তার কাজ নিয়ে থাকে। কখনো কখনো যখন নেহার ভারী সবজির ঝুড়ি তুলত, তখন অনুপ চুপচাপ এসে তার সাহায্য করে দিত। নেহা শুধু একটা ফ্যাকাশে হাসির সাথে ধন্যবাদ বলে দিত। কিন্তু তার মনে অনুপের জন্য একটা নরম কোণ তৈরি হয়ে যাচ্ছিল। অর্ণবের জন্য সবচেয়ে কঠিন ছিল হিতেশ থেকে দূরে থাকা। সে তার ছেলেকে জড়িয়ে ধরতে চাইত, তাকে ভালোবাসতে চাইত, কিন্তু সে অসহায় ছিল। একদিন হিতেশ ঢাবার বাইরে খেলছিল এবং হঠাৎ তার পা পিছলে গেল এবং সে পড়ে গেল। তার হাঁটুতে হালকা চোট লেগে গেল
এবং সে কাঁদতে লাগল। এর আগে যে নেহা দৌড়ে পৌঁছায়, কাছেই কাজ করা অনুপ সব ছেড়ে হিতেশের দিকে ছুটল। সে তাকে কোলে তুলল, তার চোখের জল মুছল এবং বড় ভালোবাসায় তার হাঁটুতে ফু দিল। কোনো ব্যাপার না সাহসী ছেলেরা, এটা তো ছোটসি চোট, শেরের ছেলেরা কাঁদে না। হিতেশ কাঁদা বন্ধ করল এবং বড় অবাক হয়ে অনুপকে দেখতে লাগল। যতক্ষণ নেহা পৌঁছালো হিতেশ শান্ত হয়ে গিয়েছিল। নেহা অনুপকে ধন্যবাদ বলল। সেই দিনের পর হিতেশ এবং অনুপের মধ্যে একটা অবক্ত সম্পর্ক তৈরি হয়ে গেল। হিতেশকে অনুপ আঙ্কেল ভালো লাগতে লাগল। সে তাদের চারপাশে ঘুরঘুর করে এবং অনুপও কাছ থেকে ফাঁক পেলে তার সাথে মার্বেল খেলে বা তাকে গল্প শোনায়। এসবের মাঝে অনুপ তার আসল উদ্দেশ্য ভুলিনি, হিতেশের অপারেশনের জন্য টাকার ব্যবস্থা করা। সে তার সবচেয়ে বিশ্বস্ত ম্যানেজারকে ফোন করল এবং তাকে এসব পরিস্থিতি বোঝাল। সে ম্যানেজারকে একটা এনজিওর নামে একটা ভুয়ো প্রতিষ্ঠান বানাতে বলল, যার কাজ শিশুদের চিকিৎসায় সাহায্য করা। একটা সন্ধ্যায় যখন বলবিন্দর সিং এবং নেহা হিসাব নিকাশ করছিল এবং টাকার অভাবে চিন্তা করছিল, অনুপ তাদের কাছে এলো। মালিক, একটা কথা বলেই যদি আপনি খারাপ না মানেন তো। সে ইতস্তত করে বলল, আমার গ্রামের একটা ছেলে আছে যে দিল্লির একটা প্রতিষ্ঠানে কাজ করে। সে বলছিল যে তাদের প্রতিষ্ঠান হৃদরোগী শিশুদের অপারেশনের পুরো খরচ বহন করে। যদি আপনি বলেন তো আমি তার সাথে কথা বলে দেখি। নেহা এবং বলবিন্দরের চোখে আশার একটা রশ্মি জ্বলে উঠল। এটা কোনো অলৌকিক থেকে কম ছিল না। বলবিন্দর তাকে তুরন্ত কথা বলতে বলল। পরের দিনই অনুপ তাদের খুশির খবর দিল যে প্রতিষ্ঠান হিতেশের কেস নিতে প্রস্তুত হয়ে গেছে এবং তারা অপারেশনের সব খরচ বহন করবে। নেহার চোখ থেকে খুশির অশ্রু বেরিয়ে এলো। সে হাত জোড় করে ভগবানকে ধন্যবাদ দিল এবং তারপর ভিজে চোখে অনুপকে দেখল। অনুপ জি, আমি আপনার এই উপকার জীবন ভর ভুলব না। আপনি আমাদের জন্য ভগবান হয়ে এসেছেন। অর্ণবকে মনে হল যেন কেউ তার বুকে রাখা ভারী পাথর সরিয়ে দিয়েছে। নেহার চোখে তার জন্য ঘৃণার জায়গায় কৃতজ্ঞতা দেখে তাকে একটা অদ্ভুত স্বস্তি হল, যদিও সেই কৃতজ্ঞতা অনুপের জন্য, অর্ণবের জন্য নয়। হিতেশের অপারেশনের তারিখ ঠিক হয়ে গেল। ঢাবায় একটা ছোট উৎসবের পরিবেশ ছিল, সবাই খুশি ছিল। সেই রাতে কাজ শেষ হওয়ার পর নেহা ঢাবার সাফাই করছিল, অনুপও তার সাহায্য করছিল। হঠাৎ ঝুঁকতে সময় অনুপের পকেট থেকে তার পুরনো ওয়ালেট মাটিতে পড়ে গেল। ওয়ালেট খুলে গেল এবং তাতে থেকে একটা ছোট্ট ভাঁজ করা ছবি স্লিপ করে বাইরে এলো। নেহা স্বাভাবিকভাবেই তাকে তুলতে হাত বাড়াল। যেই সে ছবিটা সোজা করল, তার শ্বাস আটকে গেল। ছবিটা ঝাপসা এবং পুরনো ছিল, কিন্তু মুখ স্পষ্ট চেনা যাচ্ছিল। সেটা তার এবং অর্ণবের ছবি ছিল, যা তারা তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোলা ছিল। নেহার হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগল। সে কাঁপা চোখে ছবিটা দেখল এবং তারপর ধীরে ধীরে তার চোখ তুলে সামনে দাঁড়ানো অনুপের মুখ দেখল। তার বাড়ানো দাড়ি, সাধারণ কাপড় এবং ক্লান্ত ভাবের পিছনে আজ প্রথমবার তাকে সেই চোখ দেখা গেল, যেই চোখে সে কখনো তার জন্য অসীম ভালোবাসা দেখেছিল। ঢাবার সেই শান্ত কোণে সময় যেন থেমে গেল। বাইরে গাড়ির শব্দ এখনও তেমনই ছিল, কিন্তু নেহার কানে একটা নীরবতা ছড়িয়ে পড়ল। তার হাতে সেই ছোট্ট ছবি কাঁপছিল এবং তার চোখ সামনে দাঁড়ানো অনুপের মুখে আটকে ছিল, যা এখন কোনো অজানার নয়, বরং তার অতীতের একটা ভুলে যাওয়া কিন্তু কখনো না মোছা অংশ মনে হচ্ছিল। অর্ণবের মুখ সাদা হয়ে গেল। যে রহস্য সে এতদিন ধরে এত পরিশ্রম করে লুকিয়ে রেখেছিল, সেটা এক ঝটকায় উন্মোচিত হয়ে গেল। সেই কিছু বলতে চাইত, সাফাই দিতে চাইত, কিন্তু তার মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। তার ভিতরের কোটিপতি অর্ণব মেহরা, যে পৃথিবীর সামনে বড় বড় কথা বলে, আজ একটা অসহায় মহিলার সামনে নীরব দাঁড়িয়েছিল। নেহার চোখে প্রথমে অবাকতা ছিল, তারপর সন্দেহ, এবং তারপর ধীরে ধীরে একটা এমন কষ্ট ভরা যা অর্ণবের হৃদয়কে ছিনে দিয়েছিল। সেটা ঘৃণা ছিল না, সেটা রাগ ছিল না, সেটা শুধু এবং শুধু একটা ভাঙা বিশ্বাস ছিল। 7 বছর আগে পাওয়া ধোকার জখম আজ আবার সবুজ হয়ে গিয়েছিল। এসব এসব কি? নেহার আওয়াজ কোনো গভীর খাদ থেকে আসা মনে হলো, কাঁপা এবং ভাঙা। তুমি এখানে কি করছো? এই নাটক কেন? অর্ণব একটা পা এগোতে চেষ্টা করল, কিন্তু নেহার একটা ইশারায় তাকে সেখানেই থামিয়ে দিল। আমার কাছে এসো না, সে ধীরে কিন্তু দৃঢ় আওয়াজে বলল। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল, কিন্তু এটা খুশির অশ্রু ছিল না, এটা বছর ধরে চাপা কষ্টের অশ্রু ছিল। কি তুমি ভেবেছিলে যে তুমি তোমার চেহারা বদলে নেবে, তোমার নাম বদলে নেবে, এবং আমি তোমাকে চিনব না? কি তুমি ভেবেছিলে যে একটা গরিব শ্রমিকের নাটক করে তুমি আমার বিশ্বাস জিতবে? কেন করলে এসব? অর্ণব সাহস জোগাল। নেহা, আমার কথা শুনুন প্লিজ। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়। আমি ক্ষমা। নেহায় হেসে উঠল, একটা এমন হাসি যাতে কোনো খুশি ছিল না, শুধু তিক্ততা ছিল। কোন কথার ক্ষমা? সেই রাতের
যখন তুমি আমার উপর বিনা চিন্তায় অভিযোগ লাগিয়েছিলে? বা সেই কথার যে তুমি তোমার গর্ভবতী স্ত্রীকে অর্ধেক রাতে বাড়ি থেকে বার করে দিয়েছিলে? বা এই কথার যে ৭ বছর ধরে তুমি জানার চেষ্টাও করনি যে আমি জীবিত আছি না মরে গিয়েছি? কোন কোন কথার ক্ষমা চাইবে? অর্ণব প্রত্যেক শব্দ অর্ণবের বুকে তীরের মতো বিঁধছিল। সে জানত যে নেহার প্রত্যেক অভিযোগ সত্য ছিল। আমি লজ্জিত নেহা, আমি প্রত্যেক মুহূর্তে সেই দিনের জন্য অনুতাপ করেছি, যখন আমি তোমাকে এখানে এই অবস্থায় দেখেছি এবং হিতেশের সম্পর্কে, তার অসুস্থতা সম্পর্কে জেনেছি। আমি নিজেকে থামাতে পারিনি। আমি জানতাম যে যদি আমি অর্ণব হয়ে তোমার সামনে আসি তাহলে তুমি আমার সাহায্য কখনো স্বীকার করবে না। তাহলে তুমি আর একটা ধোঁকা দিয়েছ। নেহা কথা কেটে দিল। প্রথমে বিশ্বাসের গলা টিপে দিয়েছিলে এবং এখন আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে সহানুভূতি জিততে চেষ্টা করেছ। এই যে এনজিওর নাটক ছিল, এটাও তোমারই ছিল না? হিতেশের অপারেশনের টাকা, সেটাও তুমি দিয়েছ না? অর্ণব চুপ রইল। তার নীরবতাই তার স্বীকারোক্তি ছিল। নেহার চোখে হতাশা আরও বেড়ে গেল। তুমি কি ভেবেছ অর্ণব, যে তুমি টাকা দিয়ে সব কিছু কিনতে পারো? আমার ছেলের জীবন, আমার বিশ্বাস, আমার সম্মান? না, আমাকে তোমার উপকার চাই না। আমি আমার ছেলের চিকিৎসা নিজে করাবো, চাই যদি তার জন্য ভিক্ষাই করতে হয়, কিন্তু আমি তোমার ধনের একটা পয়সাও নেব না। এটা বলে নেহা মাটিতে বসে পড়ল এবং ফুটফুট করে কাঁদতে লাগল। তার বছরের চাপা ঘুমোর আজ অশ্রুর পথে বাইরে বেরোচ্ছিল। অর্ণবের জন্য এই দৃশ্য দেখা অসহনীয় ছিল। সে তার কাছে যেতে চাইত, তাকে সামলাতে চাইত, কিন্তু সে জানত যে তার ছোঁয়ায় নেহার কষ্ট কমার পরিবর্তে আরও বাড়বে। তখনই শব্দ শুনে ঢাবার মালিক বলবিন্দার সিং তার কুঠুরি থেকে বাইরে এলো। তারা নেহাকে কাঁদতে এবং অর্ণবকে পাথরের মতো দাঁড়িয়ে দেখল। কি হয়েছে পুত্তর, সব ঠিক তো আছে? অনুপ, তুই কিছু বলেছিস কি তাকে? এর আগে যে অর্ণব কিছু বলে, নেহা তার অশ্রু মুছে উঠে দাঁড়াল। তার চোখে এখন একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। কিছু হয়নি মালিক, শুধু শরীরটা ভালো লাগছে না, এবং এবং আমি কাল থেকে কাজে আসব না। আমাকে শহর যেতে হবে। বলবিন্দার সিং অবাক হয়ে গেল। শহর? কিন্তু হিতেশের অপারেশন, এবং তুই হঠাৎ কাজ কেন ছাড়ছিস? সেটা সব আমি দেখব, কিন্তু এখন আমি এখানে এক মুহূর্তেও থাকতে পারি না, নেহা বলল, এবং অর্ণবের দিকে না তাকিয়ে সে দ্রুত ঢাবার পিছনে বানানো তার ছোট্ট কুঠুরির দিকে চলে গেল, যেখানে হিতেশ ঘুমোচ্ছিল। অর্ণব সেখানেই দাঁড়িয়ে রইল, হারা ভাঙা। তার সব পরিকল্পনা, তার সব চেষ্টা, সব এক মুহূর্তে মাটিতে মিশে গেল। সে নেহার বিশ্বাস জিততে চেষ্টা করেছিল, কিন্তু ফলাফল এই হল যে সে সেই বিশ্বাস চিরকালের জন্য হারিয়ে ফেলল। বুলবিন্দার সিং কিছু বুঝতে পারছিল না। তা অর্ণবকে জিজ্ঞাসা করল, আখিরে কি হয়েছে? পুত্তার কিছু তো বলো। অর্ণব কিছু বলতে পারল না। সে শুধু মাথা নিচু করে সেখান থেকে বাইরে বেরিয়ে গেল এবং অন্ধকার রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটতে লাগল। তাকে মনে হচ্ছিল যেন সে আবার সেই মোড়ে এসে গেছে, যেখানে সে ৭ বছর আগে নেহাকে হারিয়েছিল। শুধু পার্থক্য এত যে এবার সে তার ছেলেকেও হারিয়ে ফেলল। পরের সকালে যখন সূর্য উঠল, তখন ঢাবায় একটা অদ্ভুত খালিপনা ছিল। নেহা রাতেই হিতেশকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। সে বলবিন্দার সিংয়ের জন্য একটা ছোট্ট চিঠি রেখে গিয়েছিল, যাতে সে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ দিয়েছিল এবং বলেছিল যে তারা তার চিন্তা করবেন না। অর্ণব যখন ঢাবায় ফিরল, তখন তাকে এই খবর মিলল। তার হৃদয় বসে গেল। নেহা কোথায় গিয়েছে? এই বড় শহরে সে একা তার অসুস্থ ছেলেকে নিয়ে কোথায় ঘুরবে? অপরাধ বোধ এবং ভয়ের একটা নতুন ঢেউ তাকে আঁকড়ে ধরল। তাকে অনুভূতি হল যে তার আর একটা ধোঁকা নেহাকে আরও বড় মুসিবতে ফেলে দিয়েছে। অর্ণব তুরন্ত তার ম্যানেজারকে ফোন করল এবং তাকে তার পুরো শক্তি লাগিয়ে নেহা এবং হিতেশকে খুঁজতে আদেশ দিল। কিন্তু নেহা যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গিয়েছিল। দিন সপ্তাহে বদলে যেতে লাগল এবং হিতেশের অপারেশনের তারিখ কাছে আসতে থাকল। অর্ণবের আশা ভেঙে যাচ্ছিল। তাকে মনে হচ্ছিল যে হয়তো সে তার ভুল সংশোধনের এই শেষ সুযোগও হারিয়ে ফেলেছে। কিন্তু তখনই একদিন বলবিন্দার সিংয়ের কাছে একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ফোনে একটা ঘাবড়ানো আওয়াজ ছিল, যা একটা হাসপাতালের ঠিকানা বলছিল। যে মুহূর্তে বলবিন্দার সিং অর্ণবকে সেই অজানা ফোন কলের সম্পর্কে বলল, অর্ণব এক মুহূর্তেও নষ্ট করেনি। সে হাওয়ার গতিতে সেই হাসপাতালের দিকে ছুটল যার ঠিকানা বলা হয়েছিল। তার হৃদয় আশা এবং ভয়ের মাঝে ঝুলছিল। হাসপাতালে পৌঁছে তাকে নেহা একটা বেঞ্চে বসে মিলল। সে ভাঙা নয়, কিন্তু তার চোখে গভীর চিন্তা এবং অসহায়তা স্পষ্ট ঝলক ছিল। তার কাছে তার ছেলে হিতেশ শুয়েছিল, যার খারাপ অবস্থা নেহার সব সাহস ছিনিয়ে নিয়েছিল। সে তার স্বাভিমানী লড়াই লড়েছে, কিন্তু এখন সে একটা এমন মোড়ে ছিল যেখানে তাকে সাহায্যের কঠিন প্রয়োজন ছিল। অর্ণবকে দেখেই নেহার চোখে এক মুহূর্তের তিক্ততা উঠল, কিন্তু তুরন্তই তার জায়গায় একটা মায়ের অসহায়ত্ব নিল। সে কিছু বলল না,
শুধু খামোশ রইল। অর্ণব জানত যে এটা শব্দের নয়, কর্মের সময়। সে তার কাছে গেল এবং শুধু এত বলল, আমি এখানে আছি নেহা, এখন হিতেশকে কিচ্ছু হবে না। এরপর অর্ণব তার পুরো শক্তি লাগিয়ে দিল। সে তার প্রভাব ব্যবহার করে শহরের সবচেয়ে ভালো ডাক্তারদের ব্যবস্থা করল। যে প্রক্রিয়া সরকারি হাসপাতালে সপ্তাহ লাগিয়ে দেয়, সেটা কয়েক ঘণ্টায় সম্পূর্ণ হয়ে গেল। হিতেশকে তুরন্ত একটা ভালো সুবিধার ঘরে নিয়ে যাওয়া হলো এবং তার অপারেশনের প্রস্তুতি শুরু হয়ে গেল। অর্ণব সব খরচের দায়িত্ব নিল, কিন্তু এমনভাবে যেটা কোনো উপকার না লাগে, বরং একটা বাবার কর্তব্য লাগে। নেহা নীরবে সব দেখতে থাকল। সে দেখছিল যেটা সেই অহংকারী অর্ণব নয় যে তাকে বাড়ি থেকে বার করেছিল। এটা একটা ভয় পাওয়া অনুতপ্ত বাবা যে তার ছেলের শ্বাসের জন্য লড়ছে। তার চোখের সত্যতা নেহার হৃদয়ে জমা ঘৃণার বরফ গলাচ্ছিল। যখন হিতেশকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন নেহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অর্ণব এগিয়ে সাহস করে তার কাঁধে হাত রাখল। বিশ্বাস রাখো নেহা, আমাদের ছেলে খুব শক্তিশালী। আমাদের ছেলে। এই একটা শব্দ যেন 7 বছরের দূরত্বকে এক মুহূর্তে মুছে দিল। নেহা ভিজে চোখে অর্ণবের দিকে দেখল এবং তাকে প্রথমবার তার জন্য লড়াই করা একটা সঙ্গী অনুভব করল। কয়েকটা উত্তেজনাপূর্ণ ঘণ্টার পর সেই খবর এলো যার তারা অপেক্ষা করছিল। অপারেশন সফল হয়েছে। হিতেশ এখন বিপদ থেকে বাইরে। এটা শুনে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই এক মুহূর্তে সব অভিযোগ অশ্রুতে বয়ে গেল। যখন হিতেশকে জ্ঞান ফিরল, তখন সে তার মা এবং অর্ণবকে তার কাছে পেল। অর্ণব ভালোবাসায় তার মাথায় হাত ফেরাল এবং বলল, এখন সব ঠিক আছে বেটা। হিতেশের নিষ্পাপ হৃদয় এই বদলে যাওয়া সম্পর্ককে সহজেই স্বীকার করে নিল। সে তার ছোটসি হাত বাড়িয়ে অর্ণবের আঙুল ধরল। সেই স্পর্শ অর্ণবের কাছে পৃথিবীর সব ধন থেকে বেশি ছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্ণব তার বাড়িতে নিয়ে গেল। এটা সেই বাড়ি ছিল, কিন্তু এখন এর পরিবেশ বদলে গিয়েছিল। অর্ণব নেহাকে বলল যে সে তার সৎমাকে অনেক আগেই তার ধোঁকাবাজির জন্য বাড়ি এবং তার জীবন দুটো থেকেই বার করে দিয়েছে। অর্ণব নেহার সামনে হাত জোড় করে তার প্রত্যেক ভুলের জন্য হৃদয় থেকে ক্ষমা চাইল। নেহা, আমি জানি যে আমি যে কষ্ট দিয়েছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু কি তুমি আমাকে একটা সুযোগ দিতে পারো, তোমার ছেলের বাবা হওয়ার এবং তোমার সেই সঙ্গী হওয়ার যা আমাকে বছর আগে হওয়া উচিত ছিল? নেহার চোখে এখন শান্তি ছিল। সে অর্ণবের হাত ধরল। অতীতকে বদলানো যায় না অর্ণব, কিন্তু আমরা আমাদের ছেলের জন্য একটা ভালো ভবিষ্যৎ অবশ্যই বানাতে পারি। একটা এমন ভবিষ্যৎ যেখানে তাকে আমাদের দুজনের ভালোবাসা মিলবে। সেই দিনে সেই বাড়ির দেয়াল একটা ভাঙা পরিবারকে আবার জোড়া লাগতে দেখল। এটা একটা নতুন শুরু ছিল। বিশ্বাস, ক্ষমা এবং শর্তহীন ভালোবাসার ভিত্তিতে তৈরি। শের পাঞ্জাব ঢাবা থেকে শুরু হওয়া কাহিনী প্রাসাদ পর্যন্ত তো পৌঁছল। কিন্তু তার আত্মায় সেটা আজও ততই সত্য এবং মাটির সাথে জোড়া। তো এটা ছিল নেহা এবং অর্ণবের কাহিনী। একটা এমন কাহিনী যা আমাদের শেখায় যে ভুল প্রত্যেকের থেকে হয়, কিন্তু সত্য অনুতাপ এবং শর্তহীন ভালোবাসা সবচেয়ে গভীর জখমকেও ভরাতে পারে। যদি এই কাহিনী তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে, তো এই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা তোমাদের একটা প্রশ্ন করতে চাই। অর্ণব নেহার সাহায্যের জন্য যে মিথ্যের সাহায্য নিয়েছে, কি তুমি তাকে সঠিক মানো, না তাকে শুরুতেই সত্য বলে দেওয়া উচিত ছিল? তোমার মতামত কমেন্টে বলো। আমাদের তোমার চিন্তার অপেক্ষা থাকবে। ধন্যবাদ।